সত্যিই কি দুর্ঘটনা নাকি নেপথ্যে অন্য কোনো কারণ কি জানা যাচ্ছে? না, তুমি যেমনটা বলছিলে দর্শকদের, ঠিকই তো, কারণ এখানে তোমরা ছবি দেখবে যে দিয়াবাড়ির যে ঘটনাটি ঘটেছে, জেট ক্র্যাশ হয়েছে, এবং দিয়াবাড়ির আকাশে বা উত্তরের আকাশে যে ঘটনা ঘটেছে, এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়েছে। 25 জনই শিশু, তাদের মধ্যে 27 জনের মোট মৃত্যুর খবর আমরা পাচ্ছি এখনও পর্যন্ত, এবং 25 জন শিশু, তার মধ্যে একজন শিক্ষিকা, মোট 27 জনের মধ্যে, এবং একজন পাইলট তৌকির ইসলাম। এবার যে বিষয়টা যে এই দুর্ঘটনায় প্রচুর হতাহত হয়েছে, স্কুলের উপর ভেঙে পড়েছে, বাচ্চারা আহত হয়েছে, নিহত হয়েছে। ইতিমধ্যে দেশের প্রধানমন্ত্রী তিনি শোক জ্ঞাপন করেছেন, আমাদের অন্যান্য রাষ্ট্রনেতারাও শোক জ্ঞাপন করেছেন। ফলে এই এত মানুষের মৃত্যু তো নাড়িয়ে দিয়ে গেছে, কিন্তু যে প্রশ্নটা, কারণ মৃত্যুর পর এই মৃত্যুর যে মিছিল আমরা দেখছি, তারপরে গত যে কয়েকটা ঘন্টা কেটে গেছে, তার মধ্যে বেশ কিছু গোয়েন্দা বা ইন্টেলিজেন্স রিপোর্ট আমরা বিভিন্নভাবে জানতে পারছি। তাতে আশঙ্কার কথা উঠে আসছে। তাতে এটা কি শুধুমাত্র একটা দুর্ঘটনাই, নাকি এটা হওয়ার ছিল, এটা হতো, এবং সেই হওয়ানোর জন্য একটা প্লট রেডি করা হচ্ছিল। কারণ যে আন্তর্জাতিক হ্যাকার যারা অ্যানোনিমাস, তারা ইতিমধ্যেই আভাস দিয়েছিল যে কি হতে চলেছে। তারা দুদিন আগেই দিয়েছিল যে প্রচুর সংখ্যক বাচ্চা, শিশু মারা যাবে, বুম হবে, ক্র্যাশ হবে। এই তথ্য তারা আগে কীভাবে দিল? সেই তথ্যের আগে যেটা আসছে, যে তথ্যটা জানানোর প্রয়োজন, যে এই যে অর্থাৎ যে জেট F-17 বা টি মানে ট্রেনিং জেট, এটা ওড়াচ্ছিলেন পাইলট তৌকির ইসলাম। তৌকির ইসলাম যখন লো ফ্লাইং অল্টিটিউডে ছিলেন, লো ফ্লাইং অল্টিটিউডে সবসময় বলা হয় যে ইজেক্ট করবেন না। ইজেক্ট করা মানে নিজেকে বিচ্ছিন্ন করে অপরের দিকে চলে যাওয়া। লো ফ্লাইং অল্টিটিউডে ইজেক্ট করলে পাইলটের মৃত্যুর সম্ভাবনা সবসময় বেশি থাকে। তিনি করেছিলেন, এবং করার পর তিনি সেফলি প্যারাসুট ল্যান্ড করেছিলেন। সেই ছবি আমরা দেখাবো, আমরা নিজেরা বলছি না, তথ্য আকারে দেখাবো। এবং যেটা গোয়েন্দা রিপোর্টে আসছে যে এখানে একটা ক্র্যাশ ইম্প্যাক্ট, কি ক্র্যাশের যে ইম্প্যাক্ট, লোকেশন বেছে নেওয়া কি হয়েছিল। কারণ একদম তুমি যে তথ্য জানাচ্ছিলে যে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন, তাদের প্রোটোকল 11-তে বলা আছে যে এই ধরনের জেট, ফাইটার জেট হোক বা ট্রেনিং জেট হোক, সেটা ফাঁকা রিমোট এরিয়াতে তোমাকে ওড়াতে হবে। কিন্তু এরকম ঘন সন্নিহিত অংশের উপরে বা ঘন জনবসতিপূর্ণ অংশের উপরে ওড়ানোটা পুরোপুরি বেআইনি। এবং অনেকে মনে করতে পারছেন, অনেক বছর আগে তোমাকে বলবো, যেভাবে 3 জন ট্রেন্ড পাইলট গিয়ে ওয়ার্ল্ড ট্রেডে হামলা করেছিল, তাতেও তো সেই পাইলটদেরই ব্যবহার করা হয়েছিল। এখানে যে ছবিটা উঠে আসছে, অনেকগুলো কথা উঠে আসছে। কারণ দুর্ঘটনার আগেই যে তথ্য আমরা জানতে পারছি যে মোহাম্মদ ইউনুস তিনি একটা গোপন বৈঠক করেছিলেন সেনা কর্তাদের সঙ্গে, অর্থাৎ গতকাল দুর্ঘটনা হয় তার আগের দিন। এবং দুর্ঘটনার বৈঠকে মোহাম্মদ ইউনুস এবং তার সিন্ডিকেট চাইছেন 5 জন সেনাকর্তার নাম তারা দিয়েছেন। এই 5 জন সেনাকর্তাই হয় হিজবুত তাহরির অথবা জামাতে ইসলামের সদস্য, তাদের অন প্রমোশন গুরুত্বপূর্ণ জায়গায় তারা বসাতে চাইছেন। অর্থাৎ বাংলাদেশ আর্মিকে পাক আর্মিতে কনভার্ট করার যে প্রক্রিয়া, সেটা শুরু হয়ে গেছে। অর্থাৎ পাকিস্তানের আর্মি যেমন পুরোপুরি একদম তারা কট্টর মৌলবাদ মতামত নিয়ে চলে, সেই কনভার্সন বাংলাদেশ আর্মিতে শুরু হয়ে গেছে। এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে এই ক্র্যাশটা যেটা হয়েছে, এই ক্র্যাশের সময় বলা হচ্ছে যে এটিসির সঙ্গে যোগাযোগ হয়েছে, প্রবলেম বুঝতে পারছিলেন, কিন্তু অনেক কিছুর পরেও এগুলো শোনা গেছে, কিন্তু আলটিমেট আসল ছবিটা ব্ল্যাক বক্স না ওপেন হলে আমরা বুঝতে পারবো না। এবং তার পাশাপাশি তুমি দেখবে যে গোপালগঞ্জের ঘটনার পরই গোপালগঞ্জের যে একদম নরহত্যা হয়েছে, গণহত্যা হয়েছে, তারপর মুখ ঘোরানোর চেষ্টা কি করা হচ্ছে। কারণ এখানের এই ঘটনাটা একটা সেনাবাহিনীকে একটা গ্লোরিফাইং করার চেষ্টা হয়েছে, বা অনেকগুলো মৃত্যুর ঘটনাতে চোখ এদিকে ঘোরানোর চেষ্টা হয়েছে। কেন? তার কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তার নাকি বেশ কিছু যে দুর্নীতি, আর্থিক দুর্নীতির তথ্য ইতিমধ্যে ইউনুস সিন্ডিকেটের হাতে এসছে। এবং 24-এ অর্থাৎ জুলাই 24-এ যে গণহত্যা হয়েছিল বলে সোকল্ড অভিযোগ আছে, সেই ক্ষেত্রেও নাকি সেনাপ্রধানকে অভিযুক্ত করা হবে, এই প্রক্রিয়া চলছে। এরপরে সেনাপ্রধান কিছুটা কোণঠাসা হয়েছেন এবং তিনি বেশ কিছুটা ইউনুসপন্থী হয়ে উঠেছেন বলে বিভিন্ন তথ্য উঠে আসছে, যে কারণে
যে কারণে এই যে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ এই যে জেটটা ক্র্যাশ করেছে, এরপর যে ছবি আমরা দেখেছি গতকাল, সেই ছবিতে আমরা যে ছবিটা কেউ দেখায়নি এখনো পর্যন্ত, সেই বিস্ফোরক ছবি আমরা দেখাচ্ছি কী হয়েছে আলটিমেটলি ওখানে। তার আগে গোপালগঞ্জে কী হচ্ছে বলে রাখা প্রয়োজন। কেন এই জেট ক্র্যাশটা হলো? জেট ক্র্যাশে গোপালগঞ্জে যে নারকীয় হত্যা হয়েছে, সেই নারকীয় হত্যাতে শয়ে শয়ে মানুষকে গুম খুন করা হয়েছে। এবং আমরা দেখাবো স্ক্রিনে যে ছবি আমরা দেখাচ্ছি, এমজে ইমদাদুল ইসলাম, জিওসি যশোর, একই সঙ্গে আরও নাম আছে ব্রিগেডিয়ার কমান্ডার এমডি অর্থাৎ মোহাম্মদ মিজানুর রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল মাবরুক, এরা সকলে মিলে এই গণহত্যা করেছে বলে অভিযোগ উঠছে, এদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। এবং তার পাশাপাশি যে 5 জনের নাম মোহাম্মদ ইউনুস গত পরশু দিয়ে এসছেন সেনাপ্রধানকে, তাদের মধ্যে এই মেজর এই যে ইমদাদুল ইসলাম যিনি জিওসি যশোর, তার নামও রয়েছে। এবং এই ইমদাদুল ইসলাম যিনি জিওসি যশোর, তার বাবা নাসির হলেন জামাতে ইসলামের অন্যতম বড় নেতা। অর্থাৎ পুরো সেনাবাহিনীটাকে, বাংলাদেশ সেনাবাহিনীকে এই মুহূর্তে পুরোপুরি কট্টর মৌলবাদী সেনাবাহিনী, পাক সেনাবাহিনী বানানোর প্রক্রিয়া, কনভার্সন প্রসেস শুরু হয়েছে। এক্ষেত্রে বলে রাখার প্রয়োজন, যে ছবি আপনারা দেখেননি আমরা দেখাবো, সেই ছবিটা হলো যে গোপালগঞ্জ গণহত্যার পরে, গোপালগঞ্জের গণহত্যার পরে দেখা গেছে যে সেনা কাপ্টার থেকে বিপুল পরিমাণ লাশ গোপনে নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে। সেই ছবি আমরা স্ক্রিনে রাখবো। এই ছবি আপনারা দেখেননি। এভাবে লাশগুলোকে গুম খুন করা হয়েছে। সেনা অফিসাররা, সেনা কর্তারা লাশগুলোকে কোথাও না কোথাও ডাম্প করে দিয়েছে। এবং একটা দুটো লাশ নয়, অনেক লাশের সারি। কোথাও দেখা গেছে সেনা কাপ্টার থেকে লাশ নদীতে ফেলে দেওয়া হচ্ছে, কোথাও দেখা যাচ্ছে সেনার ভেসেল ব্যবহার করে গোপনে গভীর অন্ধকারে গোপালগঞ্জে নিরীহ মানুষদের লাশ জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে। এবং এটা মোহাম্মদ ইউনুস সিন্ডিকেটের মেন প্ল্যানিং ছিল। তারা দেশের মধ্যে টেরর তৈরি করতে চাইছে, যে কারণে এই যেটা একদম ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশনের অর্গানাইজেশনের যে 11 নম্বর ধারায় বলা আছে যে পাইলটকে মেন্টালি ফিজিক্যালি ফিট হতে হবে, সেই সার্টিফিকেট প্রয়োজন।